হ্যালো অ্যান্ড ওয়েলকাম। তোমরা দেখছো টার্গেট বায়োলজি। আজকে আমরা 12-এর একটি নতুন টপিক নিয়ে আলোচনা করব এবং আলোচনার বিষয়বস্তু ট্রান্সক্রিপশন। যারা রেগুলার এই চ্যানেলে ক্লাস করছো তারা জানো আমরা মলিকিউলার বেসিস অফ ইনহেরিটেন্স নিয়ে আলোচনা করছি এবং আগের ভিডিওতে আমরা রেপ্লিকেশন নিয়ে আলোচনা করেছিলাম এবং আজকে আমাদের তার পরবর্তী একটি টপিক আলোচনার বিষয়বস্তু সেটা হলো ট্রান্সক্রিপশন। ট্রান্সক্রিপশনের প্রাথমিক যে গল্প সেটা আমরা সকলে জানি আশা করি। ট্রান্সক্রিপশনে কি হয় সেটা সবচেয়ে আগে বোঝার ব্যাপার আছে। তো দেখো ট্রান্সক্রিপশনের ব্যাপারটা কি, সেটা হলো আমরা দেখেছি যে সেন্ট্রাল ডগমা পড়তে গিয়ে যে ডিএনএ থেকে যখন ডিএনএ তৈরি হয় তখন তাকে বলা হয় রেপ্লিকেশন। লিখছি না, ডিএনএ থেকে যখন এমআরএনএ তৈরি হয় তখন তাকে বলা হয় ট্রান্সক্রিপশন। এরপর এমআরএনএ থেকে প্রোটিন হয়। তার মানে যখন একটি প্রোটিন তৈরি করতে হয় তখন ডিএনএর বহিঃপ্রকাশ হয় এবং তাতে ট্রান্সক্রিপশন এবং ট্রান্সলেশন প্রসিডিওর ফলো করতে হয়। এখন আমাদের আজকের যে পড়ার বিষয়বস্তু সেটা হলো ট্রান্সক্রিপশন, মানে কিভাবে ডিএনএ থেকে এমআরএনএ তৈরি করা যাবে। এখন যদি আমরা ছবির সাহায্যে একটু দেখি যে ব্যাপারটা কি হয়, আমরা আগেও আলোচনা করেছিলাম যখন সেন্ট্রাল ডগমা নিয়ে কথা বলেছিলাম, সেটা হলো যে এটা যদি একটি নিউক্লিয়াস হয়, এগুলো নিউক্লিওপোর, এবং নিউক্লিয়াসের মধ্যে যে ডিএনএ আছে সেই ডিএনএটি নর্মাল যেমন থাকে প্যাঁচালো অবস্থায় আছে, নর্মাল যেমন দ্বিতন্ত্রী ডিএনএ হয় সেই অবস্থায় আছে, 5 প্রাইম 3 প্রাইম 3 প্রাইম 5 প্রাইম এভাবেই আছে। সাপোজ এখান থেকে এই পর্যন্ত অংশে একটি জিন আছে। এবার কোনো একটি প্রয়োজনে যখন এই জিনটার বহিঃপ্রকাশ করতে হবে, আমরা সেন্ট্রাল ডগমায় বলেছিলাম যে এই ডিএনএ নিজে বাইরে বেরিয়ে আসতে পারে না বলে এক টুকরো এমআরএনএ তৈরি করে দেয়। ঠিক যেমন করে এখানে জিন আছে সেই জিনের বহিঃপ্রকাশ হিসাবে এখানে একটি এমআরএনএ টুকরো তৈরি করে। এমআরএনএটা এরপর বাইরে বেরিয়ে আসে, ডিএনএটা আবার ঠিক আগেকার মতো হয়ে যায়। তার মানে যতবারই এই জিনটার বহিঃপ্রকাশ করতে চাইবে ততবারই সেম ঘটনা হবে, যাতে সারা জীবনে যতবারই করুক তাতে কোনো প্রবলেম নাই। যতবারই মেসেজ আসবে, যতবারই সিগন্যাল আসবে, যে জিন যেটা তার বহিঃপ্রকাশ করতে হবে ততবারই প্যাঁচটা একবার খুলবে, ওখানে একটা কপি বানাবে, কপিটা ছেড়ে দেবে, আবার প্যাঁচটা আগের মতো করে লাগিয়ে নেবে। এখন আমরা সাপোজ এটা যদি বলি যে এই জিনটা ধরো ট্রিপসিন নামক একটি ট্রিপসিন নামক একটি ডাইজেস্টিভ এনজাইম তৈরি করার জিন এখানে আছে। তো আমরা প্রোটিন জাতীয় খাবার খেলে এই ট্রিপসিন এনজাইমটা দরকার হয়। তার মানে হলো যে আমাদের ডাইজেস্টিভ সিস্টেমে যখন প্রোটিন যাবে তখন আমাদের ডাইজেস্টিভ সিস্টেম থেকে সিগন্যাল যাবে, সেই সিগন্যাল আসবে আলটিমেট সেই পার্টিকুলার নিউক্লিয়াস বা সেই সেলের কাছে যেখান থেকে ট্রিপসিনের জন্য অ্যাক্টিভেটেড জিন রয়েছে। এসে আলটিমেট সিগন্যালটা এই ডিএনএর কাছে আসবে, সেই ডিএনএটা তার প্যাঁচটাকে খুলবে, এক কপি এমআরএনএ বার করবে, প্যাঁচটাকে আবার আগের মতো লাগিয়ে দেবে, এমআরএনএ বাইরে বেরিয়ে আসবে, তারপর রাইবোজোমের মধ্যে আলটিমেট প্রোটিন সিনথেসিস হবে। এরকম করে যতবারই প্রোটিন তৈরি করার দরকার হবে এই জিনটা ততবার খুলবে, এক টুকরো এমআরএনএ বার করে দেবে, জিনটা আবার আগেকার মতো হয়ে যাবে। আমরা আগে বলেছিলাম যে একটা জেরক্স সেন্টারে যদি একটা হার্ড কপি রেখে দেওয়া হয়, এবার প্রত্যেকে গিয়ে যদি বলে যে ওই জেরক্সটা এক কপি করে দাও, তাহলে হার্ড কপি থেকে একটা জেরক্স করে দিয়ে হার্ড কপিটা রেখে দিল, জেরক্সটা তোমাকে দিয়ে দিল। এরকম করে যতবার ইচ্ছা করা যাক হার্ড কপিটা কিছু হবে না, আমরা এরকম ধরে নিতে পারি। বা যদি পিডিএফ ফাইল থাকে তাহলে প্রিন্ট আউট করে দিল, তাহলে পিডিএফ ফাইলটা অ্যাজ ইউজুয়াল রইল, তোমাকে জাস্ট তার প্রিন্ট আউট দিচ্ছে। এই রকমের প্রসিডিওর একটা মাথায় রেখে কিন্তু আমাদের ট্রান্সক্রিপশনের ব্যাপারটা শুরু করতে হবে। এবার অল ওভার প্রসেসে যেতে হবে, তার কারণ আমরা শুধুমাত্র গল্প বললে তো হবে না, আমাদের ডিটেলসে বুঝতে হবে যে এই ট্রান্সক্রিপশনটি হয় কিভাবে। সেটা বুঝতে গেলে আগে একটু জানতে হবে যে এই ট্রান্সক্রিপশন পদ্ধতি যারা চালায়, যে চালায় তার নাম আরএনএ পলিমারেজ। আরএনএ পলিমারেজ, আমরা আরএনএ পল বলে লিখি পলিমারেজকে। আমরা ডিএনএর ক্ষেত্রে একগুচ্ছ এনজাইমকে দেখেছিলাম যারা ডিএনএ রেপ্লিকেশনে হেল্প করে, অনেকগুলো এনজাইমের নাম দেখেছিলাম। এখানে একটি সুবিধা স্টুডেন্টদের জন্য বা আমাদের সকলের জন্য পড়ার বিষয়বস্তু হিসাবে, সেখানে একটিই মাত্র এনজাইম যারা কিন্তু গোটা প্রসেসটা কমপ্লিট করে। সেই জন্য অনেক এনজাইমের নাম মনে রাখার মতো যে অসুবিধাটা ডিএনএ রেপ্লিকেশনের ক্ষেত্রে ছিল সেটা ট্রান্সক্রিপশনের জায়গায় নেই। হ্যাঁ, তবে অবশ্যই আমরা যাকে নিয়ে আলোচনা করছি
সেটা একটি প্রোক্যারিওটিক সেলের ট্রান্সক্রিপশন নিয়ে আমরা আলোচনা করছি। আমরা ইউক্যারিওটিক সেলের ট্রান্সক্রিপশন নিয়ে আলোচনা আপাতত করছি না। আর সেই জন্য বলার দরকার হয় যে প্রোক্যারিওটিক সেলে এক ধরনেরই আরএনএ পলিমারেজ থাকে। আরএনএ পলিমারেজের কাজ হলো আরএনএর পলিমারাইজেশন, মানে হলো আরএনএ তৈরি করা। যেমন করে ডিএনএ পলিমারেজের কাজ ছিল ডিএনএ তৈরি করা, ঠিক তেমনই আরএনএ পলিমারেজের কাজ আরএনএ তৈরি করা। এখন বিভিন্ন ধরনের আরএনএ আছে আমরা জানি, আরআরএনএ আছে, এমআরএনএ আছে, টিআরএনএ আছে। সবাই এক জায়গা থেকে তৈরি হয় না, আবার সবাই এক ধরনের উৎসেচক দিয়েও তৈরি হয় না। আমরা নর্মাল যে ট্রান্সক্রিপশন প্রসেস পড়ছি আমরা জানি সেখান থেকে তৈরি হবে এমআরএনএ। আর যদি সেটা প্রোক্যারিওটিক সেলে হয় আমরা সেটাকে নিয়েই ডিটেলস আলোচনা করব। তার জন্য এক ধরনেরই আরএনএ পলিমারেজকে আমরা ব্যবহার করব, সেই সম্পর্কেই জানব। তবে তার আগে একটা জিনিস বলে দেওয়া উচিত, সেটা হলো যদি ইউক্যারিওটিক সেলের এটা রেপ্লিকেশন হতো, ট্রান্সক্রিপশন হতো, তাহলে 3 ধরনের আরএনএ পলিমারেজ কাজ করতো। একটা আরএনএ পলিমারেজ 1, একটা 2, একটা 3। আমাদের আলোচনার বিষয়বস্তু যেহেতু প্রোক্যারিওটিক সেল, সেই জন্য আমরা ওই নিয়ে আলোচনা করব না। আমরা আপাতত প্রোক্যারিওটিক সেলের ট্রান্সক্রিপশন নিয়েই থাকবো এবং তাতে যে আরএনএ পলিমারেজটা থাকে তাকে নিয়ে আমরা আলোচনা করব। দেখো, প্রোক্যারিওটিক সেলে যে আরএনএ পলিমারেজ থাকে সেটা এখানে করা আছে কীরকম, 2 আলফা আছে, 2 আলফা, বিটা, বিটা প্রাইম, ওমেগা, এই টোটাল সাব ইউনিটগুলো আছে, যাকে আমরা এক্ষেত্রে এখানে কিন্তু আমরা অ্যাপো এনজাইম হিসাবে ধরতে পারি। আমরা এনজাইম যখন পড়েছি তখন আমরা দেখেছিলাম যে অ্যাপো এনজাইম তার সঙ্গে কোফ্যাক্টর তৈরি হয় হলো এনজাইম। আমরা এনজাইম ক্লাস 11-এ পড়েছি, সেই এনজাইম পড়ার সময় এটা দেখেছি। অ্যাপো এনজাইম অ্যাকচুয়ালি প্রোটিন পার্টটাকে বলা হয় অ্যাপো এনজাইম, তার সঙ্গে নন প্রোটিন পার্ট একটা যুক্ত হয় যাকে আমরা কোফ্যাক্টর বলি, তারপরে সম্পূর্ণ হলো মানে সম্পূর্ণ এনজাইমটা তৈরি হয়। এখানে ঠিক সেইভাবেই বলা আছে। এখানে 2 আলফা, বিটা, বিটা প্রাইম, ওমেগা, 2 আলফা, বিটা, বিটা প্রাইম, ওমেগা, এই সবকটা সাব ইউনিট মিলে অ্যাকচুয়ালি প্রোক্যারিওটিক সেলের যে অ্যাপো এনজাইম, আরএনএ পলিমারেজের যে অ্যাপো এনজাইম পার্টটা, সেই অ্যাপো এনজাইম পার্টটা তৈরি হয়। এর সঙ্গে যুক্ত হয় সিগমা ফ্যাক্টর, যেটাকে আমরা কোফ্যাক্টর হিসেবে ধরব। এটা সিগমা ফ্যাক্টর। তো এই সিগমা ফ্যাক্টরটা যখন এই অ্যাপো এনজাইমের সঙ্গে যুক্ত হয় তখন তৈরি হয় হলো এনজাইম, যাকে আমরা এনজাইমের কার্যকরী দশায় বলি। মানে হলো এনজাইম যতক্ষণ না হচ্ছে ততক্ষণ কার্যকরী দশায় আসে না। যেমন করে ঠিক একটা সিম যখন থাকে কিন্তু যদি তার অ্যাক্টিভেশন না থাকে তাহলে সেই সিমটি কোনো কাজই করবে না। আবার ঠিক আমি ভাবতে পারি একটা অ্যাক্টিভেটেড সিম যদি রিচার্জ না থাকে তাহলে সেখান থেকে ফোন যাবে না, ঠিক সেই রকমের ব্যাপার। একটা গোটাটাই অ্যাপো এনজাইম, ম্যাক্সিমাম পার্টটাই অ্যাপো এনজাইম, কিন্তু এই ছোট্ট পার্টটি যতক্ষণ না এর সঙ্গে জুড়ছে ততক্ষণ এই এনজাইমটি অ্যাক্টিভেটেড অবস্থায় আসবে না, মানে কোনো কাজ করতে পারবে না। তাহলে অল ওভার যেটা হলো সেটা হলো এই যে ট্রান্সক্রিপশন প্রসেস করব সেখানে আমাদের যে এই কাজটি করবে তার নাম আরএনএ পলিমারেজ। এবং প্রোক্যারিওটিক সেলের যেহেতু আমরা পড়ছি, প্রোক্যারিওটিক সেলের আরএনএ পলিমারেজের এটা গঠন। এরপর আমরা দেখব আরএনএ পলিমারেজের বিভিন্ন বিষয়বস্তু। যেমন আমরা প্রথমেই একটু বলে রাখি যে যেমন করে আমরা রেপ্লিকেশন বলেছিলাম ইনিশিয়েশন, ইলংগেশন আর টার্মিনেশন, 3টে পার্ট থাকে। এখানেও সেম টু সেম। ইনিশিয়েশন যেটা শুরুর দশা বা প্রারম্ভিক দশা হিসাবে ধরি, ইলংগেশন বা ওই দীর্ঘকরণ দশা যেটা চেনটাকে বাড়াবে, এবং তার সঙ্গে টার্মিনেশন, এই 3টে স্টেপের মাধ্যমে ট্রান্সক্রিপশন প্রসেস কমপ্লিট হয়। আমরা স্টেপ বাই স্টেপ বোঝার চেষ্টা করব, ওভারঅল গল্পটাও শুনবো কি হয়। তার আগে আরেকটি বিষয় শুনে রাখা উচিত, সেটা হলো আমরা এই যে ট্রান্সক্রিপশন চলে সেই ট্রান্সক্রিপশনের জন্য অ্যাকচুয়ালি ট্রান্সক্রিপশন ফ্যাক্টরের দরকার হয়। বললেই হবে না ট্রান্সক্রিপশন, সেলকে বুঝতে হবে, সেলকে জানাতে হবে যে আমার 1 কপি জিনের বহিঃপ্রকাশ করাতে হবে, তাহলে সেই জিনটার 1 কপি এমআরএনএ দরকার। সেই অর্ডার যতক্ষণ না আসছে ততক্ষণ সেল নিজে নিজে সব প্রণোদিতভাবে ওরকম করে আগ বাড়িয়ে কোনো কাজ করতে যাবে না। আগে মেসেজ আসবে, আগে সিগন্যাল আসবে, তারপরে ডিএনএর বহিঃপ্রকাশ মানে জিনের বহিঃপ্রকাশ করাতে যাবে।
নাহলে এমনি এমনি করাতে যাবে না। ঠিক যেমন করে আমরা বুঝতে পারছি যে আমরা যদি প্রোটিন জাতীয় খাবার খাই তারপরেই পেপসিন বা ট্রিপসিন বা ইরিপসিন এই ধরনের এনজাইমগুলো সিক্রেশন হয়, তার মানে আমার ডাইজেস্টিভ সিস্টেম থেকে কোনো না কোনো সিগন্যাল যায় যে এই ধরনের এনজাইমগুলো লাগবে, কারণ সেই ধরনের সাবস্ট্রেট এসছে এগুলোকে ভাঙার জন্য। আর তখনই কিন্তু সেখান থেকে কোনো না কোনো জিনের বহিঃপ্রকাশ হয়, মানে আলটিমেট কোনো না কোনো এনজাইম তৈরি হয়। আশা করি বুঝতে পারছো আমি কী বলতে চাইছি। তার মানে এখানে বিভিন্ন রকমের মানে সিগন্যাল ফ্যাক্টর কাজ করে। হ্যাঁ, তো এই সিগন্যালগুলো যদি বলি ট্রান্সক্রিপশন ফ্যাক্টর হিসাবে ইউক্যারিওটিক সেলে প্রচুর ট্রান্সক্রিপশন ফ্যাক্টর আছে, যেমন ট্রান্সক্রিপশন ফ্যাক্টর এ আছে, বি আছে, সি আছে, ই আছে, এফ আছে, এইচ আছে, জে আছে। এই এতগুলো ফ্যাক্টর ইউক্যারিওটিক সেলের ক্ষেত্রে কাজ করে। দরকার নাই, আমাদের বিষয়বস্তু যেহেতু প্রোক্যারিওটিক সেল, আমরা শুধুমাত্র এরকম বলবো যে ট্রান্সক্রিপশন ফ্যাক্টরের সাহায্যে কাজটি হয়। ওকে, পাশাপাশি আমরা এই জায়গাগুলো পড়বো, তার আগে আরেকটি ইন্ট্রোডাক্টরি পার্ট আমার বলে নেওয়া উচিত। আমরা এটা মুছে দিয়ে সেই ইন্ট্রোডাক্টরি পার্টটা আমরা একটু বলে নিচ্ছি। এটা আরএনএ পলিমারেজ যেকে লাগবে, আমরা এখন মুছলাম না এই জায়গাটা। আমরা তার আগে আরেকটু গল্প বলে নিই যে হয় কীভাবে। সাদারল্যান্ডের সেকেন্ড ম্যাসেঞ্জার হাইপোথিসিস এনজাইম পড়ার সময় আমরা পড়েছিলাম ক্লাস 11-এ। এনজাইম পড়ার সময় আমরা সাদারল্যান্ডের সেকেন্ড ম্যাসেঞ্জার হাইপোথিসিস বলে একটি হাইপোথিসিস পড়েছিলাম। সেখানে দেখেছিলাম যে একটি সেল, সেই সেলের মধ্যে একটি নিউক্লিয়াস আছে, সেই নিউক্লিয়াসের মধ্যে ডিএনএ আছে, ডিএনএর মধ্যে জিন আছে। এখন যখন কোনো রকমের কোনো সিগন্যাল আসে, সেই সিগন্যালটা ম্যাক্সিমাম ক্ষেত্রে দুটো জিনিস নিয়ে আসতে পারে। একটি হতে পারে হরমোন, আরেকটি হতে পারে নিউরন মানে নার্ভ। আমরা কেমিক্যাল কোঅর্ডিনেশন এবং ফিজিক্যাল কোঅর্ডিনেশন, দু ধরনের কোঅর্ডিনেশন ক্লাস 11-এ দেখেছি। কেমিক্যাল রেগুলেশন, ফিজিক্যাল রেগুলেশন। ফিজিক্যাল রেগুলেশন করায় নার্ভ থ্রু, এবং কেমিক্যাল কোঅর্ডিনেশন করায় থ্রু হরমোন। আমরা যদি এই রকমের হরমোনকেই একটা ধরে নিই, যারা এরকমের পাকস্থলিতে ধরো মাংস গেছে, যে সেই পার্টিকুলার হরমোন এখানে ওই ডাইজেস্টিভ জুসটা বার করতে মানে উৎসাহিত করছে বা উদ্দীপিত করছে, তখন কি করে সেই হরমোনটা সেই পার্টিকুলার সেলে গিয়ে পৌঁছায়, যে পার্টিকুলার সেলে ওই জিনের জন্য মানে ওই এনজাইমটা তৈরি করার জন্য জিন আছে। তাহলে ব্লাডের থ্রু দিয়ে গেল, আমরা জানি হরমোন ব্লাডের থ্রু দিয়ে যায়, তাহলে ব্লাড যাচ্ছিলো পাশ দিয়ে, বুঝতে পেরেছে ওই সেলে কাজ হবে, ও সেল রিসিভ করে নিয়েছে। এখন কি হয়, ও যখন ঢুকলো তখন অ্যাজ এ হরমোন না, ও অ্যাজ এ সাইক্লিক অ্যাডেনোসিন মোনোফসফেট CAMP হিসাবে ঢুকলো। এটাই সাদারল্যান্ডের সেকেন্ড ম্যাসেঞ্জার হাইপোথিসিস। মানে হরমোনটা ফার্স্ট ম্যাসেঞ্জার আর CAMP সেখানে সেকেন্ড ম্যাসেঞ্জার হিসেবে কাজ করবে। সেই CAMP এখানে ঢোকার সময় আরও কিছু ট্রান্স কনফিগারেশন চেঞ্জ করবে। আলটিমেট সিগন্যালটা এখানে আসবে জিনের কাছে যে তুই একবার খোল, দিয়ে ওখান থেকে এক কপি mRNA বার কর, দিয়ে আবার আগের অবস্থায় চলে যা। mRNA ঠিক তার নিজের রাস্তা ধরে বাইরে বেরিয়ে পালাবে। এই জিনিসটি হয়। এটাকে আমরা ওই ট্রান্সক্রিপশন ফ্যাক্টর হিসেবে ধরছি, যেটা লাগে প্রত্যেকটা জিনের যখন বহিঃপ্রকাশ হয় তার কোনো না কোনো সিগন্যাল কিন্তু এখানে এসে হাজির হয়, তারপরেই কিন্তু গোটা প্রসেসটা শুরু হয়। ওকে, তাহলে এই জিনিসগুলো আমার বলা উচিত ছিল ট্রান্সক্রিপশন শুরু করার আগে, তাই এই জিনিসগুলো নিয়ে আমি একটু আলোচনা করে নিলাম। এরপর আসল জায়গায় আসা যাক। পরীক্ষায় বলার সময় এত কিছু না বললেও আমাদের কিন্তু মিনিমাম RNA পলিমারেজের যে ইউনিটগুলো রয়েছে, সাব ইউনিটগুলো রয়েছে, সেগুলো নিয়ে কিন্তু আমাদের কথা বলে নিতে হবে, কারণ এটা ট্রান্সক্রিপশনের মধ্যে বলতে হবে। আমি যেগুলো বললাম বোঝার সুবিধার জন্য আর একটু বেশি করে বললাম। আমরা একটা জায়গা ধরে নেব যে জায়গা থেকে ট্রান্সক্রিপশন শুরু হবে। কেন ধরবো? তার কারণ আমরা ধরে নেব যে কোনো একটি ক্ষেত্রে এখান থেকে আরম্ভ করে এই পোর্শন পর্যন্ত জিন আছে। এই স্ট্র্যান্ডটাই আমরা ধরছি, পরে আমরা 5 প্রাইম 3 প্রাইমটা একটু বুঝে শুনে চেঞ্জ করে নেবো, কোনো অসুবিধা নেই। আমরা ধরে নিলাম এই জায়গাটুকু, যে জায়গাটুকু আমরা লাল লাইন টানছি আর কি, বেসগুলো টানছি, তো সেই জায়গাটায় জিন আছে এমন আমরা ধরে নিয়ে কাজটা শুরু করব। তার মানে এখানে যদি জিন থাকে তাহলে এখান থেকে আলটিমেট তার বহিঃপ্রকাশ করতে হবে। মানে হলো এখান থেকে ডিএনএ টুকরোটাকে একবার এরকম করে প্যাচটা খুলতে হবে, RNA পলিমারেজ ওর ওপর দিয়ে চলে যাবে, রিডিং নিয়ে নেবে, সঙ্গে সঙ্গে পাশে একটা mRNA টুকরো বেরিয়ে চলে আসবে, mRNA নিজের রাস্তায় হাঁটবে, ও আবার আগের অবস্থায় জোড়া লেগে যাবে। এই জিনিসটা পড়তে হবে আমাকে। ইনিশিয়েশন, ইলংগেশন, টার্মিনেশন জুড়ে আমি এই ঘটনাটাই বলবো, যে আসা, কোথা থেকে পড়তে হবে জানা, সেটা ডিএনএ টুকরোটাকে খোলা, তার মধ্যে RNA রিডিং নিয়ে চলে যাবে। RNA যখন এগিয়ে যাচ্ছে তখন ঠিক mRNA তার সঙ্গে সঙ্গে এগিয়ে গিয়ে মানে mRNA টুকরোটা
তৈরি হতে হতে যাচ্ছে। যখন জিন শেষ, আরএনএ পলিমারেজও বিদায় নেবে, সঙ্গে এমআরএনএর টুকরো নিজে নিজেই ছেড়ে পালাবে, আর যখনই ছেড়ে যাবে তখনই সেটা ইনফর্মোজোম হয়ে কোষের বাইরে মানে নিউক্লিয়াসের বাইরে বেরিয়ে আসবে। এই ঘটনাটা আমরা পড়ব। হ্যাঁ, তার বিভিন্ন রকমের প্রসিডিওর রয়েছে। যেমন প্রথমেই আমরা ইনিশিয়েশন দিয়ে শুরু করছি। আমরা ধরে নিলাম এই জায়গা থেকে ট্রান্সক্রিপশন শুরু হবে, এই জায়গা থেকে ট্রান্সক্রিপশন শুরু হবে, এটাকে 0 ধরা হয় এবং এটাকে স্টার্ট সাইট বলা হয়। হ্যাঁ, এখান থেকে যেহেতু শুরু হবে এখানে ট্রান্সক্রিপশনে স্টার্ট পজিশন বলা হয়, অবশ্যই শুরুর জায়গায় স্টার্টই হবে। এবার বিষয় যেটা সেটা হলো আমরা অ্যারোটা দেখে বুঝতে পারছি যে কোন দিকে ট্রান্সক্রিপশন হতে চলেছে, কারণ জিনটা আমি এঁকেছি মোটামুটি ওই দিকেই দেখিয়ে দিয়েছি, সেই জন্য আমরা বলতেই পারছি যে অ্যারোর দিকে জিনটার মানে ডিএনএটার ট্রান্সক্রিপশন হবে। এখন যে দিকে ট্রান্সক্রিপশন হবে তাকে ডাউনস্ট্রিম বলা হয়, আর যে দিকে ট্রান্সক্রিপশন হবে তার উল্টো দিকটাকে বলা হয় আপস্ট্রিম আর ডাউনস্ট্রিম। এই জায়গাগুলো ভালো করে বুঝে নিতে হবে, খুব বেশি শক্তর কিছু নয়, শুধু একটু বুঝে নেওয়ার ব্যাপার রয়েছে। যদি বুঝতে অসুবিধা হয়, বুঝতে কোনো অসুবিধা হবে না, মনে রাখতে যদি অসুবিধা হয়, মাঝে মাঝে যদি গুলিয়ে যায় কোনটা আপস্ট্রিম কোনটা ডাউনস্ট্রিম, তাহলে এরকম ভেবে নেবে যে জল আসছে, কোনো একটা উঁচু জায়গা থেকে জল নামছে, তাহলে আমরা জানি আপস্ট্রিম থেকে ডাউনস্ট্রিমে জল নামে। তার মানে যেদিকে যাচ্ছে ডিএনএ রেপ্লিকেশন, যেদিকে ট্রান্সক্রিপশন হতে চলেছে সেটা অবশ্যই ডাউনস্ট্রিমের দিকে হবে, এই দিক থেকে ওই দিকে যাবে। আরএনএ পলিমারেজ এই দিক থেকে ওই দিকে বেরিয়ে যাবে, তাহলে উঁচু থেকে নিচে নামছে এরকম ধরে নাও, তাহলে আপস্ট্রিম থেকে ডাউনস্ট্রিমের দিকে যাবে। যেখান থেকে ট্রান্সক্রিপশন শুরু হবে স্টার্ট পয়েন্ট বলেছি, তার ডান দিকটা হয়ে যাবে ডাউনস্ট্রিম, বাঁ দিকটা হয়ে যাবে আপস্ট্রিম। ডান দিকটাকে আমরা প্লাস ধরে সবসময় বেস কাউন্ট করব, বাঁ দিকটাকে সবসময় মাইনাস ধরে বেস কাউন্ট করব। যেহেতু আমরা মাঝখানটা 0 বলে ধরে নিয়েছি প্রথমে, তো এটা খুব সিম্পল ব্যাপার যে 0 যেহেতু ধরেছি তাহলে বাঁ দিকটা অবশ্যই মাইনাস হবে। এখন বিষয় কি? বিষয় হলো যেমন আমরা ডিএনএ রেপ্লিকেশন দেখেছিলাম, যারা দেখোনি তারা অবশ্যই রেপ্লিকেশনের ভিডিওটা দেখে নেবে। আমরা রেপ্লিকেশন যখন শুরু করেছিলাম তখন বলেছিলাম এটি রিচ বেস পেয়ার যেখানে আছে সেখানটায় প্রথমে প্রেফারেন্স দেয়, তার কারণ তাদের মধ্যে ডবল হাইড্রোজেন বন্ড থাকে। এখানেও গল্প সেম টু সেম, তার কারণ এখানেও স্ট্র্যান্ডটাকে খোলার গল্প রয়েছে, মাঝের হাইড্রোজেন বন্ড ভেঙে ডিএনএ দ্বিতন্ত্রী অবস্থাকে একতন্ত্রী করার গল্প এখানেও রয়েছে। সেই জন্য এখানেও চুজ করতে হয় এটি রিচ বেস পেয়ার। সেই জন্য কি হয়, যেখান থেকে ট্রান্সক্রিপশন শুরু হবে তার আগে -10 বেস পেয়ার, তাহলে 1 2 3 4 5 6 7 8 9 10 রাফলি একটা করলাম আমরা, কিন্তু -10 বেস পেয়ার, এটা রাফলি না, আমরা আঁকলাম রাফলি, কিন্তু -10 বেস পেয়ার এটা কিন্তু ফিক্সড। সেখানে থাকে টি এ টি এ এ টি, যাকে আমরা টাটা বক্স বলি। পরীক্ষায় কোশ্চেন আসবে 2 নম্বরের কোশ্চেন, টাটা বক্স কি, অথবা আসবে প্রিবনাও বক্স কি, একই অল্টারনেটিভ নাম টাটা বক্স বা প্রিবনাও বক্স। কেন টাটা বক্স বলা হচ্ছে, অন্য কোনো কারণ নেই, তার কারণ এটি রিচ বেস পেয়ার। এটা বোঝানো হচ্ছে -10 বেস পেয়ার, মানে আপস্ট্রিমে -10 বেস পেয়ার যেখানে রয়েছে, মানে এই জায়গাতে, সেখানে এটি রিচ বেস পেয়ার রয়েছে। তার মানে একটা সাইডে যদি টি এ টি থাকে, তাহলে অবশ্যই আরেকটা যে স্ট্র্যান্ড রয়েছে সেখানে বলার অপেক্ষা রাখছে না, এ টি এ থাকছে। তার মানে এটাই বোঝায় ডিএনএ যে জায়গাটার কথা বলা হচ্ছে সেটা এটি রিচ বেস পেয়ারের জায়গা। এই জায়গাটাকে প্রথম চুজ করবে আরএনএ পলিমারেজ, যে প্রথম কাজটি শুরু করবে, কারণ ওই তো শুরু করবে সব কিছু, ওই সব কিছু করবে, ওই শুরু ওই শেষ ওই মাঝে সবাই ওই আরএনএ পলিমারেজ একটাই। তার মানে এই টাটা বক্স পরীক্ষার জন্য কোয়েশ্চেন, যাকে প্রিবনাও বক্স বলেও কিন্তু ধরা হয়, পরীক্ষায় আসবে। এরপর তাহলে আমরা জায়গা একটা পেয়ে গেছি টাটা বক্স, এবং সেখানে আমরা বুঝে নিয়েছি যে এই জায়গাতে এটি রিচ বেস পেয়ার আছে, মানে এটি এর সংখ্যা অনেক বেশি আছে। প্রথমে একটা ইকোলাই ব্যাকটেরিয়া আমরা যদি ধরে নিই, প্রোক্যারিওটিক সেল যেহেতু পড়ছি আমরা ইকোলাইয়ের কথাই পড়ছি, তাহলে ইকোলাই ব্যাকটেরিয়ার ক্ষেত্রে প্রায় 1000 মতো এই ধরনের জায়গা রয়েছে, মানে এই ধরনের টাটা বক্স রয়েছে যেখান থেকে ট্রান্সক্রিপশন প্রসেস শুরু হয়।
ওকে, আমরা একটাকে নিয়ে আলোচনা করছি কীভাবে এই যে কমপ্লেক্সটা রয়েছে আরএনএ পলিমারেজ যাকে আমরা বলছি, মানে একদম আলফা টু আলফা বিটা বিটা প্রাইম ওমেগা আপ একদম মানে সিগমা শুদ্ধ নিয়ে, যেহেতু হলো এনজাইম হিসাবে এটা হয়েছে, এই গোটা স্ট্রাকচারটা এসে বসলো সেই টাটা বক্সের মধ্যে, টাটা বক্সের মধ্যে বসলো। সিগন্যাল কীভাবে আসবে সেটা আমরা আগেও বলে দিলাম, সিগন্যাল কীভাবে আসবে, সিএমপির মাধ্যমে আলটিমেট সিগন্যাল এসছে, আর সিগন্যাল এসছে বলেই কিন্তু যারা আরএনএ পলিমারেজ তারা কাজ করতে শুরু করেছে, এবং শুরু করার সময় এটাই যে তারা বসেছে যে জায়গায় সেটা হলো টাটা বক্স, যাকে আমরা প্রোমোটার রিজিয়ানও বলবো পরে পরে। আমরা এরপরে ল্যাক ওপেরন বলে একটি জিনিস পড়বো। ল্যাক ওপেরন সেটাও আর কিছু না, সেটাও ওয়ান টাইপ অফ ট্রান্সক্রিপশন। আমাদের পরীক্ষায় বড় কোশ্চেনে মানে ব্রড কোশ্চেন হিসেবে পড়ে ল্যাক ওপেরন। সেটাও ভালো করে বুঝতে গেলে এটা আগে ভালো করে বুঝে নিতে হবে, কারণ সেটাও একটা ট্রান্সক্রিপশন। এটা নর্মাল ট্রান্সক্রিপশন, ওটা স্পেসিফিক একটা ট্রান্সক্রিপশনের কথা বলা হচ্ছে। ওকে, এবার এরপর যে ঘটনাটি ঘটবে সেটা হলো ক্লোজ কমপ্লেক্স আর ওপেন কমপ্লেক্স বলে দুটি কনসেপ্টকে নিয়ে আমরা আলোচনা করব। আমরা ইনিশিয়েশনই আছি এখনও, কারণ এখনও শুরু করতে পারিনি। কি হবে, এই যে আরএনএ পলিমারেজ যার কথা বলছিলাম, সেই আরএনএ পলিমারেজ গিয়ে বসেছে এখানে। কোথা থেকে? -10 বেস পেয়ার টু -17 বেস পেয়ার, তার মাঝে রয়েছে টাটা বক্স। আমরা যে টাটা বক্সের কথা বলছিলাম এর মাঝে রয়েছে -10 বেস পেয়ার থেকে -17 বেস পেয়ার, তার মাঝখানে বসে, তার মাঝখানে রয়েছে টাটা বক্স। মানে এনজাইমটাকে আমরা একটু বড় করলে আরও পারফেক্ট হবে আর কি, মানে যদি আমি ঠিকঠাক ধরি আর কি, তাহলে এনজাইমটাকে আরও একটু বড় করে দিলে আমি পারফেক্টলি বলতে পারবো -10 থেকে -17তে বসে আছে আমাদের আরএনএ পলিমারেজ। ওকে, এই যে জায়গা সিলেক্ট করে বসে নেওয়া, কিন্তু এখনও ডিএনএর কোনো অংশ দ্বিতন্ত্র না খোলা, এটাকে বলা হচ্ছে ক্লোজ কমপ্লেক্স। যে স্ট্রাকচারটা তৈরি করলো, মানে আরএনএ পলিমারেজ ডিএনএকে সিলেক্ট করে বসে গেছে, কিন্তু এখনও ডিএনএর কোনো জায়গায় এখনও ডাবল হেলিক্যাল স্ট্রাকচারকে মাঝে হাইড্রোজেন বন্ড কাটতে পারেনি। এই ধরনের যে স্ট্রাকচার তাকে বলা হচ্ছে ক্লোজ কমপ্লেক্স। এরপর কি হবে? এরপর যে টাটা বক্সের রিজিয়নটা পেয়েছে, মানে যেখানে এটি রিচ বেস পেয়ারের জায়গাটা রয়েছে, সেখানে এবার ডিএনএ যে ডবল স্ট্যান্ডার্ডের ব্যাপারটা ছিল, সেই ডবল স্ট্যান্ডার্ডের ব্যাপারটা এবার মাঝখান থেকে হাইড্রোজেন বন্ডটাকে কেটে দেবে, দিয়ে এরকম করে ওপেন হয়ে যাবে। তখন তার নাম হয়ে গেল ওপেন কমপ্লেক্স। আরএনএ পলিমারেজ যখন এসে বসলো তখন ক্লোজ কমপ্লেক্স, বসে যখন কাজ শুরু করলো তখন সেটাকে বলা হচ্ছে ওপেন কমপ্লেক্স। ওকে, এটা ইনিশিয়েশন চলছে এখনও। এরপর কি হবে? এরপর এই এনজাইমটি আস্তে আস্তে সামনের দিকে এগোতে থাকবে। কোন দিকে? ডাউন স্ট্রিমের দিকে, কারণ ডাউন স্ট্রিমের দিকেই আছে জিন। ডাউন স্ট্রিমের দিকে আছে জিন। এইটুকু অংশ কেন রয়েছে এরকম অংশ? ঠিক যেমন আমরা রেপ্লিকেশনের সময় বলেছিলাম যে একটু যে প্রসেসটা আমরা শুরু করব তার একটু আগে থেকে আসার দরকার আছে। একটু আগে থেকে না আসলে কি হবে, যে সেই প্রসেসের মোশনটা আনতে পারবে না। আমরা আগেও গল্প বলেছিলাম, ঠিক সেরকমভাবেই এটা ধরতে পারো এনজাইম বসার জায়গা, এটা ধরতে পারো এনজাইমের কার্যকরী মানে ব্যাপারটা শুরু করার জায়গাটা রয়েছে এই জিনের আগের পোর্শনটা। আলটিমেট ট্রান্সক্রিপশন শুরু হবে 0 থেকে, তার কারণ এখান থেকেই জিনটা আছে। তার মানে কী হবে, এই আরএনএ পলিমারেজটা আস্তে আস্তে এগোতে থাকবে, দিয়ে আলটিমেট 0তে আসবে। আমরা সেরকম একটা ছবি এখানে মুছে দিয়ে করে দিই, যেখানে 0তে চলে এসছে এই ট্রান্সক্রিপশনের জন্য যে আরএনএ পলিমারেজের কথা বলা হচ্ছে, তারা 0তে চলে এসছে, এরকম একটা জায়গা আমরা দেখে দিই। তো সেই জন্য আমরা এখানে কি করব, আমরা ডিএনএর যে অংশটা সেটাকে একটু খুলে দিলাম, আর এদিকেও ডিএনএর যে অংশটা সেটাকে একটু খুলে দিলাম। এই জায়গায় 0 ছিল, আমরা বলে দেবো যে এই জায়গাতে এসে পৌঁছে গেছে সেই ভদ্রলোক আরএনএ পলিমারেজ যেখানে কাজটি করবে। ওকে, এবার এখানে কিছু জিনিস বোঝার আছে। সেটা হলো, যদি আমরা ধরে নিই যে এই দিকের স্ট্র্যান্ডটায় জিন আছে, দুটো স্ট্র্যান্ডে জিন থাকে না, সেটা নিয়ে আমরা ডিটেলসে আলোচনা করেছি, এর আগে অনেক ভিডিওতে আলোচনা করেছি। দুটো স্ট্র্যান্ডে সেম জিন থাকতে তো পারে না, যেহেতু বেস সিকোয়েন্সগুলো আলাদা। তাহলে ধরে নিলাম ওই দিকের যে স্ট্র্যান্ডটা রয়েছে সেই স্ট্র্যান্ডে জিন রয়েছে। তাহলে যেটাতে জিন আছে সেটা অ্যাকচুয়ালি তার নাম হলো সেন্স স্ট্র্যান্ড অথবা নন টেমপ্লেট স্ট্র্যান্ড।
ভালো করে বোঝার জিনিস আছে এখানটা, নন টেমপ্লেট স্ট্র্যান্ড। ঠিক উল্টোটা যেটা রয়েছে সেটাকে বলা হচ্ছে অ্যাকচুয়ালি টেমপ্লেট স্ট্র্যান্ড অথবা সেন্স স্ট্র্যান্ড, ঠিক ওর উল্টোটা। তাহলে এখানে সেন্স যখন ওখানে অ্যান্টি সেন্স লিখেছি, সরি ওটা সেন্স, এটা অবশ্যই তাহলে অ্যান্টি সেন্স হবে, অ্যান্টি সেন্স স্ট্র্যান্ড। এখানে ছেলেদের খুব ভুলিয়ে যায়। এবং আরেকটি নাম হলো টেমপ্লেট স্ট্র্যান্ড। কেন আমরা এরকম বলছি? তার কারণ অ্যাকচুয়ালি যেটাই জিন আছে তার কপি এমআরএনএ হবে না, এমআরএনএ হবে তার উল্টোটার কপি, উল্টোটার উল্টো কপি। তাহলে সেন্সটা অ্যাকচুয়ালি এখানেই থাকছে। কি বলছি জিনটা আছে এখানে, আমরা তার একটু যদি দেখে নিই ডিএনএ স্ট্র্যান্ডটা, তাহলে 5' to 3' যে স্ট্র্যান্ডটা পাচ্ছি সেই স্ট্র্যান্ডটা অ্যাকচুয়ালি জিনটা আছে, আমরা ধরে নিয়েছি। তার মানে সেন্সটা অ্যাকচুয়ালি ওখানেই আছে, জিন যেখানে আছে তো সেন্স সেখানেই আছে, সেই জন্য ওর নাম সেন্স স্ট্র্যান্ড। আরেকটি নন টেমপ্লেট বলা হচ্ছে কারণ ওটা ছাঁচ নয়, ছাঁচ হিসাবে ব্যবহার করবে ঠিক উল্টো যেটা আছে, কমপ্লিমেন্টারি যেটা আছে সেটাকে ছাঁচ হিসাবে ব্যবহার করবে, সেই জন্য তার নাম হয়েছে টেমপ্লেট। আর তারই নাম হয়েছে অ্যান্টি সেন্স, কারণ সেন্সের উল্টোটা আছে। আশা করি বুঝতে পারছো আমি কি বলতে চাইছি। তার মানে আমাদের বিষয়বস্তু যেটা সেটা হলো এখানে অ্যান্টি সেন্স যে স্ট্র্যান্ড আছে সেখান থেকে একটি এমআরএনএর কপি বার করা। এই ব্যাপারটা আগে বুঝে নিতে হবে। ছেলেদের গন্ডগোলটা কোথায় হয় যে একটু উল্টো হয়ে যায়, উল্টো মানে যেটাকে আমরা অ্যান্টিসেন্স বা টেমপ্লেট স্ট্র্যান্ড বলছি, টেমপ্লেটটা নিয়ে গন্ডগোল না হলেও অ্যান্টিসেন্স আর সেন্স নিয়ে ব্যাপক গন্ডগোল হয়। তার কারণ ছেলেরা মানে স্টুডেন্টরা ভাবে যে সেন্স স্ট্র্যান্ড থেকেই তো এমআরএনএ হবে, অ্যান্টিসেন্স থেকে কেন হবে। এটাকে বুঝে নিতে হবে যে অ্যাকচুয়ালি যেটাতে আছে সেটার কপি হচ্ছে না, উল্টো কপি যেহেতু হবে সেই জন্য অ্যান্টিসেন্সটার উল্টো কপি হচ্ছে। এই বিষয়বস্তুটা আগে বুঝে নিতে হবে। ওকে, যখন এটা হয়ে গেল তখন আমরা পেয়ে গেলাম যে এখানে একটি স্ট্র্যান্ড পেলাম, যে স্ট্র্যান্ডটার কিন্তু হচ্ছে 3' to 5'। তার মানে এখানে যদি একটু আগে করে আমরা দেখে নিই 3' to 5', যেটা আমরা এখান থেকে করেছি, তাহলে 3' to 5' একটি ডিএনএ টেমপ্লেটের উপর বেস করে তৈরি হবে একটি এমআরএনএর টুকরো। ঠিক আছে, তো এখানে এবার প্রসেসটা কি হয়। হ্যাঁ, এটা যখনই হয়ে গেল মানে এটা যখনই এভাবে খুলে দিল তখনই কি হয়, সিগমা ফ্যাক্টর যে ছিল সে রিলিজ করে গেল, তার কাজ শেষ। সিগমা ফ্যাক্টর যে ছিল সে রিলিজ করে গেল, তার যা কাজ ছিল কাজ কমপ্লিট করে দিয়েছে, তার কাজ হলো প্রসেসিংটাকে শুরু করার পর সিগমা ফ্যাক্টর বেরিয়ে চলে গেলো। আরএনএর বাকি যে পলিমারের যে বাকি যে পার্টটা সেই পার্টটা কিন্তু অ্যাজ ইউজুয়াল রইল সঙ্গে, কারণ এই যতক্ষণ না শেষ হচ্ছে ততক্ষণের সঙ্গে থাকবে। এরপর কি হয়, এরপর এখানে একটি কোশ্চেন আসে, সেটা হলো ট্রান্সক্রিপশন বাবেল। আমরা ঠিক যেমন রেপ্লিকেশনের ক্ষেত্রে বলেছিলাম তেমনই এখানে ট্রান্সক্রিপশন বাবেল বলে একটি কোশ্চেন আসে, যে ট্রান্সক্রিপশন বাবেল কী। সেটা হলো এরকমের যদি ডিএনএ টুকরোতে দেখি তাহলে কিছু কিছু জায়গায় এরকম খোলা অংশ পাবো যেগুলোকে বাবেলের মতো বা বুদবুদের মতো লাগবে, তাকেই ট্রান্সক্রিপশন বুদবুদ বা ট্রান্সক্রিপশন বাবেল বলা হয়। ওকে, এটা নিয়ে আলোচনা করার কিছু নেই, যেহেতু রেপ্লিকেশন আমরা বলেছিলাম। এরপর এটা যেহেতু টেমপ্লেট, তার উপর বেস করে এখন এমআরএনএ তৈরি হবে, মানে শুরু হয়ে গেল এমআরএনএ তৈরি হওয়া। ঠিক যেমন যেমন এখানে বেস সিকোয়েন্স আছে তার উল্টো বেস জুড়ে জুড়ে তৈরি হতে আরম্ভ করে দিয়েছে একটি এমআরএনএর টুকরো। বলার অপেক্ষা রাখছে না, এখানে যা যা বেস আছে তার ঠিক কমপ্লিমেন্টারি বেস আমরা কালো কালিতে যেটা লিখছি সেটা আছে, দেখানোর প্রয়োজন আছে বলে আমার মনে হচ্ছে না। আর যদি প্রয়োজন হয়ও তাহলে এরকমের ব্যাপার যে এখানে যদি আমরা এ টি সি সি জি সি এরকম করে করি তাহলে এমআরএনএর টুকরো যেটা হতে চলেছে সেটা অবশ্যই 5' to 3', অবশ্যই হবে। এখানেও গল্প একই, যেহেতু টেমপ্লেট আছে 3' to 5'। এখানে গুলিয়ে দিলে হবে না, আমি কিন্তু বেছে কুছে ওরকমই করেছি যাতে এমআরএনএর টুকরো সেই একই দিকে হবে 5' to 3', কারণ আরএনএরও একই গল্প, 3' এন্ড ফাঁকা পড়ে আছে, তো 3' এন্ডে সি নিউক্লিওটাইড রাইবো নিউক্লিওটাইড জোড়ার অপশন রয়েছে, 5'এ জোড়ার অপশন নাই। তাহলে টেমপ্লেট অবশ্যই হতে হবে 3' to 5', যেহেতু ট্রান্সক্রিপশন হচ্ছে 5' to 3'। ওকে, তার মানে এখানে এগোতে থাকবে। কিভাবে হবে, এর জায়গায় উল্টো দিকে টি হওয়ার কথা, কিন্তু যেহেতু এমআরএনএ তাহলে আমরা টি লিখবো না, আমরা লিখবো ইউ, যেহেতু আরএনএ তৈরি হচ্ছে। তাহলে টি আছে উল্টো দিকে এ, সি আছে জি, সি আছে জি, জি আছে সি, এইভাবে চলছে। এইভাবে কন্টিনিউ প্রসেসটা চলবে, যেটা আমরা ইলংগেশন ফেজে পাচ্ছি।
তার মানে এখানে আরেকটু মুছে দিয়ে আমরা প্রসেসটাকে আরেকটু এগিয়ে দেবো। আমরা দেখালাম যে আরও কিছুটা জায়গা জুড়ে এরকম খুলে গেছে ডিএনএর অংশটা, এরকম খুলে গেছে। তার মানে যখনই এমআরএনএর টুকরো তৈরি হচ্ছে ডিএনএর সঙ্গে সঙ্গে কিছুটা পার্ট কিন্তু এখানে আস্তে আস্তে ঝুলতে আরম্ভ করবে। তার কারণ ডিএনএ এমআরএনএ যখনই বড় হবে তখনই তো ওখানে লেগে থাকতে পারবে না, তখনই কিন্তু নিচের দিকে ঝুলতে শুরু করবে। আরেকটি বিষয় বলার আছে, সেটা হলো যে কে এগিয়ে যায়, আরএনএ পলিমারেজ এগিয়ে যায় না ডিএনএ পিছিয়ে আসে? অবভিয়াসলি আরএনএ পলিমারেজ এগিয়ে যায়। কী করে? 10টা বেস পেয়ার পরপর লাম্ব মারে, 10টা বেস পেয়ার পরে লাম্ব মারলো, তার এমআরএনএ টুকরো বানিয়ে নিল, আবার 10 বেস পেয়ার লাম্ব মারলো, আবার 10টা নিউক্লিওটাইড জুড়ে দিল, আবার 10 বেস পেয়ার লাম্ব মারলো। মানে এইভাবে আরএনএর পলিমারেজটা এগিয়ে যাচ্ছে, জাস্ট রিডিংটা নিয়ে যাচ্ছে। আর রিডিংটা নিলে যেটা হচ্ছে সেটা হলো এরকম করে একটি এমআরএনএ টুকরো এরকম করে তৈরি হচ্ছে, যার 5 প্রাইম টু 3 প্রাইম এন্ড। কি বললাম? ব্যাপারটা হলো এটা করলাম যে ডিএনএ টুকরোটা এবার বড় হচ্ছে সে তো আর বেশিক্ষণ লেগে থাকতে পারবে না, সে এবার ঝুলতে শুরু করেছে। হ্যাঁ, কিছুটা জায়গা জুড়ে ডিএনএ আরএনএ হাইব্রিড পার্ট তৈরি হয়েছে, ডিএনএ আরএনএ হাইব্রিড পার্ট কিছুটা রয়েছে, সেটা একদম এক্স্যাক্টলি যেখানে চলছে প্রসেসটা, যেখানে চলছে সেইটুকু জায়গা ডিএনএ আরএনএ হাইব্রিড রয়েছে। বাকি এমআরএনএ টুকরোটা কিন্তু নিচের দিকে ঝুলছে এবার, যেহেতু আস্তে আস্তে এমআরএনএ টুকরোটা বড় হচ্ছে। এরকম করে চলতে থাকবে। কতক্ষণ চলতে থাকবে? যতক্ষণ জিন আছে ততক্ষণ চলতে থাকবে। তো জিন আছে যতক্ষণ, আমরা ধরে নিলাম এই পর্যন্ত জিন আছে, আর বেশি এগোবো না, কারণ ইলংগেশন চালালেই চালানো যাবে, তাতে চালিয়ে কোনো লাভ নেই। এরপর আসবে টার্মিনেশন আসবে। হ্যাঁ, আর সেখানে আমরা দুভাবে টার্মিনেশন দেখব। একটাকে বলা হয় রো ডিপেন্ডেন্ট, শুধু টার্মিনেশন পরীক্ষায় কোশ্চেন আসে, শুধু ইনিশিয়েশন পরীক্ষায় কোশ্চেন আসে। ডিপেন্ডেন্ট টার্মিনেশন আর রো ডিপেন্ডেন্ট টার্মিনেশন আর রো ইনডিপেন্ডেন্ট টার্মিনেশন। রো ডিপেন্ডেন্ট টার্মিনেশন আর রো ইনডিপেন্ডেন্ট টার্মিনেশন কি হয়? তো এখানে দেখব আমরা সেই ছবি যে কি হয় অ্যাকচুয়ালি। খুব ইম্পর্টেন্ট, খুব ভালো করে দেখবে, খেয়াল করবে। সেটা হলো যখন দেখা যাচ্ছে যে সাপোজ এখানে জিনটা শেষ হয়ে যাচ্ছে, মানে জিনের যে অ্যান্টিসেন্স স্ট্র্যান্ড সেটা শেষ হতে চলেছে, তো এখানে সিগন্যাল আছে তার আগেই যে এবার শেষ হবে। কি হয়, এখানে রো বলে একটি প্রোটিন, আমরা ফ্যাক্টর বলতে পারি, রো বলে একটি ফ্যাক্টর এমআরএনএর যে 5 প্রাইম এন্ড, সেই 5 প্রাইম এন্ডে ধরে নেয়। আমরা বলছি রো ডিপেন্ডেন্ট। যখন এমআরএনএর গোটাটাই প্রায় ট্রান্সক্রিপশন হয়ে গেছে আর কি, তখন রো এসে এমআরএনএর 5 প্রাইম এন্ডটা ধরে নেয়। দিয়ে কী করে, ধরে ওপর দিকে উঠতে থাকে। আমরা এই জায়গাটাকে একটু মুছে দেবো, তার কারণ আমরা যেহেতু আরএনএ পলিমারেজই বলছি কাজটা করছে, তাহলে সেই ভদ্রলোকও নিশ্চয়ই এখানে বসে নাই, সে এখানে কাজ চালাচ্ছে, এখন সে এখানে বসে কাজ চলছে। এই অংশটার কি হবে সেটা পরে আসছে। তো এইরকম অবস্থায় আছে। এই যে রো, সে উপর দিকে উঠতে যখনই আরএনএ পলিমারেজের সংস্পর্শে আসবে, তখনই আরএনএ পলিমারেজ সমস্ত কাজ ছেড়ে দিয়ে পালিয়ে যাবে। এটাই হয়, মানে আরএনএ পলিমারেজকে ইনঅ্যাক্টিভেট করে দেবে। রো প্রোটিনটা এদিক দিয়ে ধরে উঠছিল, উঠতে যখনই আরএনএ পলিমারেজের গায়ে টাচ করলো, তখনই আরএনএ পলিমারেজ সব ছেড়ে দিয়ে পালিয়ে গেল। আর যেমনই পালিয়ে যাওয়া, তেমনই এমআরএনএর এই টুকরোটা আর ডিএনএর সঙ্গে লেগে থাকতে পারলো না, কারণ লেগে থাকার পিছনে একজন হেল্প করছিল, তার নামই ছিল আরএনএ পলিমারেজ। তাহলে সে যখন পালিয়ে গেল, তাহলে আর এর থেকে লাভ কি? সুতরাং এখান থেকে বাধ্য হয়ে খসে পড়ে গেল। যেমনই খসে পড়ে গেল, ট্রান্সক্রিপশন কমপ্লিট। আর ট্রান্সক্রিপশন কমপ্লিট মানে ডিএনএ যেমন ছিল তেমন তার প্যাচটাকে ঘুরিয়ে নিল, আগের অবস্থায় চলে এলো। এমআরএনএর টুকরোটা এখানে 5 প্রাইম টু 3 প্রাইম, আমরা এমআরএনএর টুকরো পেয়ে গেছি, যেখানে অ্যাকচুয়ালি কোডন বা মেসেজ আছে। আমরা গল্পতে শুনে নিয়েছি, সেই এমআরএনএর উপর একটি প্রোটিনের আবরণ, যাকে আমরা ইনফরমোজোম বলবো। সেই ইনফরমোজোম বাইরে নিউক্লিওপোর দিয়ে এন্ডোপ্লাজমিক রেটিকুলামের কাছে চলে এলো। এটা গেল যদি রো ডিপেন্ডেন্ট টার্মিনেশন হয়। আর যদি রো ইনডিপেন্ডেন্ট টার্মিনেশন হয় তাহলে কি হয়?
রো ইন্ডিপেন্ডেন্ট মানে বুঝতেই পারছো, রো যে ফ্যাক্টর সে ফ্যাক্টরটা লাগে না, তাহলে লাগে না তো হয় কি করে, সেটা বুঝতে গেলে এখানে একটু বুঝতে হবে যে যদি রো কাজ না করে, রো প্রোটিন বা রো ফ্যাক্টর যদি কাজ না করে তাহলে এখানে হয়টা কীভাবে। সেটা হলো ডিএনএর যে প্রান্তে জিন শেষ হচ্ছে সেই প্রান্তে ইনভার্ট সিকোয়েন্স থাকে। ইনভার্ট সিকোয়েন্স মানে এরকম যে কিছুটা জায়গা জুড়ে যা সিকোয়েন্স চলছিল এখান থেকে শুরু করে এখানে ঠিক তার উল্টো সিকোয়েন্সটা চলছে। মানে আমরা সাপোজ যদি ধরি জি সি 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 জি এরকম করে চলছিল, তো এখান থেকে আবার জি সি 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 জি এরকম করে, মানে একটা পোর্শন থেকে পুরোপুরি উল্টো সিকোয়েন্স আছে, এরকম অংশটা এখানে আছে। ইনভার্ট সিকোয়েন্স কোথায় আছে? যেখানে জিনটা প্রায় শেষ হয়ে এসছে সেই জায়গাতে ইনভার্ট সিকোয়েন্স আছে। আর এই ইনভার্ট সিকোয়েন্স থাকার জন্য কি হয়, যে এমআরএনএর টুকরোটা তৈরি হচ্ছিল সে হঠাৎ করে এমনভাবে তৈরি হলো যেটাকে হেয়ারপিন লুপ স্ট্রাকচার বলা হয়। আমরা রো ইন্ডিপেন্ডেন্ট পাথ হয়ে যেটা সেটাকে হেয়ারপিন লুপ স্ট্রাকচার বলি। হেয়ারপিন, মেয়েরা চুল বাঁধার জন্য আগে একটা পিন ইউজ করতো, এই ধরনের পিন, এই ধরনের, যেটা এরকম গিয়ে এরকম, এরকম গিয়ে এরকম ফুলে আবার এরকম, এখন হয়তো কেউ কেউ ইউজ করে মাথার চুলগুলোকে একসঙ্গে ধরে রাখার জন্য, সেই জন্য কি হেয়ারপিন লুপ স্ট্রাকচার বলা হয়। তো এখানে কি হয়, ইনভার্ট সিকোয়েন্সগুলো এখানে আছে, যেটা এমআরএনএর মানে ডিএনএর কপি বানিয়েছে। যেহেতু উল্টো সিকোয়েন্স আছে তাহলে বেস পেয়ারিংয়ে চলে আসে, সঙ্গে সঙ্গে কি হয় এই ব্যাপারটা এখানে এরকম হেয়ারপিন লুপ তৈরি করে নেয়। আমরা পড়ছি রো ইন্ডিপেন্ডেন্ট, যেখানে রো প্রোটিনের কোনো গল্প নাই। তাতে হলোটা কি, তাতে হলো যেটা সেটা হলো এর আগে আগে যাচ্ছিল আরএনএ পলিমারেজ, এর আগে আগে যাচ্ছিল আরএনএ পলিমারেজ, তার যাওয়ার পথে একটি বড় বাঁধা হয়ে দাঁড়িয়ে গেল হেয়ারপিন লুপ। মানে সিম্পলি যাচ্ছিল এদিকে আরএনএ পলিমারেজ বলেছি এদিকে রিডিং নিয়ে যাবে, কিন্তু এখানে আগেই আরএনএ পলিমারেজের আগে পোর্শনে এমন একটি হেয়ারপিন লুপ স্ট্রাকচার তৈরি করে ফেলেছে, যদিও সেটা আরএনএ পলিমারেজই করেছে। কারণ আমরা যদি বলি অ্যাকচুয়ালি তাহলে এরকম ধরো, আমি বোঝানোর সুবিধার্থে একটু আগে রাখলাম যেন বুঝতে অসুবিধা হবে। ওকে, এই জায়গাতে তৈরি করে ফেলেছে হেয়ারপিন লুপ স্ট্রাকচারটা। এবার সহজ সরল রাস্তা দিয়ে যেতে যেতে হঠাৎই এরকম করে উঁচু একটি স্ট্রাকচার যাকে পথে বাঁধা হয়ে দাঁড়িয়েছে, সঙ্গে সঙ্গে আরএনএ পলিমারেজটা আর এগুতে চাইবে না, সঙ্গে সঙ্গে আরএনএ পলিমারেজটা এখানে বাধ্য হয়ে কাজ ছেড়ে দিয়ে পালাবে। আর আগে যেমন হলো ঠিক তেমনই দশা এখানে হবে, যে এমআরএনএ যেটা সেই এমআরএনএ এখান থেকে ডিএনএ স্ট্র্যান্ড থেকে ছেড়ে এমআরএনএ আবারও আলাদা হয়ে যাবে, এবং সেটা একইভাবে ইনফর্মোজোম অ্যান্ড দেন বাইরে বেরিয়ে এসে রাফ এন্ডোপ্লাজমিক রেটিকুলামের কাছে আসবে এবং সেখানে প্রোটিন সিনথেসিসের কাজে ব্যস্ত হয়ে পড়বে। আর এই অংশটা যা বললাম তাই হবে, ও আগের মতো তার প্যাঁচ গুটিয়ে নেবে এবং সেখানে নর্মাল যেমন মানে এটা হয়ে যাওয়ার পর ডিএনএ যেমন ছিল আগে সেইভাবেই হয়ে যাবে, মানে নর্মাল এরকমভাবে আমরা যেমন ডিএনএ দেখছিলাম ডাবল স্ট্র্যান্ডেড, সেরকম ডাবল স্ট্র্যান্ডেড ডিএনএ হয়ে যাবে। এরকম করে যে কোনো জিন যতবার বহিঃপ্রকাশ করতে চাইবে ততবারই সেই পোর্শনটা খুলে একটা কপি বানাবে, আবার আগের পোর্শনের মানে ওই পোর্শনটা আগের মতো করে নেবে, আবার ছেড়ে দেবে। তাহলে আমরা ইনিশিয়েশন, ইলংগেশন, টার্মিনেশন, তিনটে প্রসেস। টার্মিনেশনের জন্য আমরা আলাদা করে ভাববো রো ডিপেন্ডেন্ট আর রো ইনডিপেন্ডেন্ট পাথওয়ে বা টার্মিনেশন, এইভাবে আমাদেরকে ভেবে কিন্তু চলতে হবে। তো এই মোটামুটি ট্রান্সক্রিপশন নিয়ে আমাদের পড়তে হবে। তাহলে যেটা অল ওভার বোর্ডের এক্সামের জন্য যদি বলি তাহলে ট্রান্সক্রিপশন গোটা একটি কোশ্চেন হতে পারে, যেটা আসার সম্ভাবনা অত্যন্ত কম, কারণ ট্রান্সক্রিপশন গোটাটা বললে লেখাটা খুব মুশকিল, অনেক বড় হবে। আসতে পারে ট্রান্সক্রিপশনের ইনিশিয়েশন অথবা ইলংগেশন অথবা টার্মিনেশনের মধ্যে যে কোনো একটা ফেজ, ব্রড কোশ্চেন হিসাবে 3 নম্বরের কোশ্চেন বা 5 নম্বরের কোশ্চেন হিসাবে। এর পাশাপাশি প্রচুর শর্ট কোশ্চেন রয়েছে, যেমন ট্রান্সক্রিপশন বাবল রয়েছে, আপস্ট্রিম, ডাউনস্ট্রিম, টেমপ্লেট, নন টেমপ্লেট, সেন্স, অ্যান্টিসেন্স স্ট্র্যান্ড, ওপেন কমপ্লেক্স, ক্লোজ কমপ্লেক্স। তো এই ধরনের, এবং আরএনএ পলিমারেজকে নিয়েও কোশ্চেন আসে, সিগমা ফ্যাক্টরকে নিয়ে কোশ্চেন আসে। এই ধরনের কোশ্চেনগুলো কিন্তু বোর্ড লেভেলে বা কাউন্সিল লেভেলে আসতে পারে, তো সেইভাবে তোমরা রেডি করবে। আশা করি বুঝতে অসুবিধা হয়নি। যদি অসুবিধা হয় তাহলে ডাউট থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাও। ডেসক্রিপশন বক্সে একাধিক পিডিএফ ফাইলের লিঙ্ক পাবে, সেগুলোকে একটু ডাউনলোড করে নিও। এবং পাশাপাশি যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার তো হবেই। নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং পাশের নোটিফিকেশান বেলটাকে অন করে রাখবে। চলো নেক্সট ভিডিওতে আমরা জেনেটিক কোড নিয়ে আলোচনা করব।